29 এপ্রিল শুরু এবারের হজ ফ্লাইট। 9 এজেন্সির অবহেলায় অনুষ্ঠিত 10,500 মুসল্লির হজ যাত্রা, ব্যবস্থার হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার। ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে আশা বিডার। নারায়ণগঞ্জ ইপিজেডে বিনিয়োগে সুইডিশ কোম্পানির সমঝোতা সই। হাসিনাকে ফেরানোর বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়নি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক আদালতে জুলাই গণহত্যার বিচারের পক্ষে নয় প্রসিকিউশন। এবং পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিমা বিনতে তাহের। এবার বিস্তারিত। আগামী 29 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এখনও বাড়ি ভাড়া চূড়ান্ত না হওয়ায় 10,500 ব্যক্তির হজযাত্রা নিয়ে বিপাকে রয়েছে ধর্ম মন্ত্রণালয়। এদের মধ্যে মক্কায় 7,274 ও মদিনায় 3,213 জন রয়েছেন। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি বরদাস্ত করা হবে না। 9টি এজেন্সির অবহেলার কারণে 10,000-এর বেশি হজযাত্রীর বিষয়ে শঙ্কা দেখা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজ এজেন্সি সমূহকে অব্যাহতভাবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়ার রিকোয়েস্ট সাবমিট করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সৌদি সরকার মক্কা মদিনার বাড়ি ভাড়া ও পরিবহন কোম্পানির সাথে চুক্তির সময় 25 মার্চ 2025 পর্যন্ত বৃদ্ধি করে এবং তারা এই বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করে। সতর্কবার্তায় সৌদি সরকার জানান যে 25 মার্চের মধ্যে অনলাইন নুসুক মাশআর প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে সক্ষম না হলে সংশ্লিষ্ট হজযাত্রীরা 2025 সনে হজ করতে পারবেন না। ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলাদেশকে $1 বিলিয়ন তহবিল দেবে ব্রিক্স এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের খুঁটিনাটি নিয়ে মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় চলছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। দ্বিতীয় দিনের আলোচনায় খুঁটিনাটি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে আশা জানিয়ে তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব নিয়ে ফিরে যাবেন বিদেশি ব্যবসায়ীরা। গিভস আস এ ভেরি গুড ফিলিং যে আমাদের আসলে যারা ইনভেস্টর আসছেন তারা যারা জানতেন না যে আসলে বাংলাদেশে এরকম একটা অপরচুনিটি বা ফ্যাসিলিটি আছে, সেটা তারা ফিজিক্যালি দেখলেন এবং সেখান থেকে ওনারা ওই ফিডটা নিয়ে আবার হেড অফিসে ফেরত গেলে। বাংলাদেশ নিয়ে ব্রিক্সের ইতিবাচক ধারণার কথা জানিয়ে আশিক চৌধুরী বলেন, বাংলাদেশকে $1 বিলিয়ন তহবিল দেবে তাদের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে। তো ওখানকার ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন এবং উনি যেটা বলেছেন যে ওনাদের বাংলাদেশ সম্বন্ধে ওনাদের আউটলুক ইজ ভেরি পজিটিভ। 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে বলেও জানান তিনি। এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম, এই সাইন করে যে জয়েন করলাম, এখান থেকে আমাদের কি লাভ হলো, এই প্রশ্নটা যদি করেন তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। এদিকে বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারী চীন ও দক্ষিণ কোরিয়ার 2টি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সমঝোতা সই করেছে সুইডিশ কোম্পানি নিলন। ঢাকায় শুরু হওয়া বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে 2,500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গিয়ে তাৎক্ষণিকভাবে এমন সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার জানান, বিদেশি বিনিয়োগকারী টানতে সরকারের পদক্ষেপের সুফল মিলবে। আজমের ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের ২৫০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল BSEZ পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশি সহ ৩৬ বিনিয়োগকারী। BSEZ কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। পরে সুইডিশ কোম্পানি নিলর্ন তাৎক্ষণিকভাবে ১০,০০০ স্কয়ার ফিটের প্লট নেওয়ার একটি চুক্তিতে সই করে। নিলর্ন বাংলাদেশ লিমিটেড এটা একটা 100% সুইডিশ ওন কোম্পানি। আমরা বাংলাদেশে ব্র্যান্ডিং, ডিজাইনিং অ্যান্ড প্রোডাকশন অফ গার্মেন্ট অ্যাপারেলস যেটা আছে সেটা ট্রিমিংসগুলো আমরা এখানে তৈরি করি। But we as a company, we are confident. We are confident, and that's why we invested $78 million. 22 to 50 years, the BSEZ will try to be the representative to support the Japan and the Bangladesh friendship. একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরো অনেকগুলো কোম্পানি পাইপলাইনে আছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিদেশি বিনিয়োগকারী টানতে নতুন নীতি হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে, যা ভবিষ্যতে আরও বাড়বে। পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে। আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। আজাদ মজুমদার জানান, দেশের অর্থনীতি এগিয়ে নিতে সরকারের পক্ষে নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্টে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইলফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। আফরিন পপি, মোহনা সংবাদ। শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে ভারতের সাথে আলোচনা হলেও চূড়ান্ত কোনো কথা হয়নি বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ঢাকা-দিল্লি সম্পর্ক কোনো দল বা ব্যক্তি কেন্দ্রিক নয়, এটি দু দেশের সম্পর্ক। তিস্তা চুক্তি নিয়ে ভারত ও চীন দু দেশকেই বিবেচনা করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সুরাইয়া মুনির প্রতিবেদন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজ মন্ত্রণালয়ে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আলাপচারিতার সারমর্ম বৃত্তান্ত করেন তিনি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। এটা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত ও চীন দুদেশকেই বিবেচনা করবে বাংলাদেশ। আমরা ওপেন আছি, ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্ট কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। ইতালির ভিসা জটিলতা নিরসনে কাজ করছে জানিয়ে ভুয়া কাগজপত্র কিংবা দুর্নীতি না করার পরামর্শ দেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, রোহিঙ্গারা যাতে অধিকার ও নিরাপত্তা সহ ফেরত যেতে পারে সেটাই চায় বাংলাদেশ। অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত যেতে পারে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই-আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে নেয়ার পক্ষে নয় প্রসিকিউশন। এ তথ্য জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তবে বিচার কাজে সহযোগিতা করতে চাইলে আইসিসিকে স্বাগত জানানো হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি ও মিছিলে গুলি করা যুবলীগ কর্মী ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম সহ 9 জন। প্রসিকিউশনের তথ্য মতে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে আহতের সংখ্যা 459। মঙ্গলবার এই মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম ও অস্ত্রধারী যুবলীগ নেতা ফিরোজকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে ফিরোজকে পাঠানো হয় কারাগারে আর সাবেক এমপিকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য
ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আশুলিয়ার যে তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে, সেখানে 3 জন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল, তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণহত্যার বিচার করতে সক্ষম বাংলাদেশ, এজন্য সুইজারল্যান্ডে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার প্রয়োজন হবে না। বাংলাদেশের যে চলমান গণহত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। তা আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। এদিন মামলার তদন্তের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার কয়েকজন ভুক্তভোগী। বিচারের অগ্রগতিতে সন্তোষ জানান তারা। আমি সন্তুষ্ট যে কাজ দ্রুত গতিতে চলতেছে। দ্রুততম সময়ের মধ্যে তারা বিভিন্ন মামলা ক্লোজ করে বিচারের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন এবং অদ্যবধি এবং প্রতিটা মুহূর্ত চেষ্টা করে যাচ্ছেন। তারপরেও তাদেরকে কন্ট্রোভার্সিয়াল করার জন্য একটা ব্যাপক প্রচেষ্টা চলছে। বিচারের দৃশ্যমান অগ্রগতি হলে ভারতে বসে শেখ হাসিনার হুমকি ধমকি কমবে বলে মনে করেন আয়নাগরে নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। লক্ষ্য করলাম যে বেশ কিছুদিন ধরে এই কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এও জানান, সোমবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, নববর্ষের শোভাযাত্রার নাম ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শামীউজ্জামান চৌধুরীর প্রতিবেদন। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে সোমবার বিক্ষোভ হয় সারা দেশে। কর্মসূচি চলাকালে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন স্থানে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে। এ নিয়ে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। পহেলা বৈশাখ উদযাপন ঘিরে কোনো প্রকার ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, দিনটি উপলক্ষে ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরো বেশি, তা আমরা আবার বাড়াইতে হতে পারে। মানুষেরকে আপনারা আশ্বস্ত করবেন, এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, নববর্ষের শোভাযাত্রা কি হবে 10 এপ্রিলের মধ্যে সে সিদ্ধান্ত দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। বাঙালি ছাড়াও 26টি জাতিগোষ্ঠী এবার নববর্ষের শোভাযাত্রায় অংশ নেবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় 2টি মামলা দায়ের সহ সারা দেশে 49 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার উত্তাল ছিল সারা দেশ। বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায় জনতা। তবে এরই মধ্যে ঘটে অপ্রীতিকর ঘটনা। ইসরায়েলি পণ্য বয়কটের নামে জেলায় জেলায় বাটা শোরুম এবং কেএফসিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার পরপরই এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেয় সরকার। সোমবার রাতে সিলেট থেকে 14, খুলনায় 31 ও গাজীপুর থেকে 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয় জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাটা কোনো ইসরায়েলি পণ্য না, বাটা হচ্ছে চেক প্রজাতন্ত্রের একটা কোম্পানি। কিছু দুষ্কৃতিকারীরা হঠাৎ করে ওনারা এসে দোকানে ইটপাটকেল ছুটতে শুরু করে। এরপরে ওনাদের সাথে আরও কিছু লোকজন যোগ হয়ে আমাদের দোকানের যেই মেন গেটের তার সেটা ভেঙে ফেলে, প্লাস আশেপাশে যত গ্লাস ছিল সেটা ভেঙে ভিতরে ঢুকে মালামাল লুট করে এবং নিয়ে যায়। স্টাফ যারা বাইরে ছিল তারা সামনাসামনি ছিল না, তারা মোটামুটি সেফ আছে এবং আমি সেফ ছিলাম।
কিন্তু আমরা ওখানে তাদেরকে পুট আপ করার জন্য কোনো কিছু করতে পারিনি, কারণ লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল। যাতে করে আমাদের নিজের নিরাপত্তার জন্য হলে আমরা তাদের সামনে দিতে যাইনি। দোকান বন্ধ থাকা অবস্থায় ওনারা হঠাৎ করে আক্রমণটা করছে। আমরা সামনে ছিলাম, আমাদেরকেও মারধর করছে, করার পরে ওনারা শাটার ভাঙছে, ওপরে গ্লাস সব ভাঙছে, লুটপাট করছে, কারণ আমরা তো ভয়েই ছিলাম। এই বিষয়ে গাজীপুরের উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম জানান, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় যারা শোরুম ভাঙচুর করেছে সেই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাছা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে এই মামলায় আদালতে সমর্পণ করা হবে। ধ্বংসযজ্ঞে জড়িত সবাইকে গ্রেফতারের অভিযান অব্যাহত রাখার কথা জানান পুলিশ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নেতাকর্মীদের উপর পুলিশি নির্যাতন ও হয়রানির অভিযোগ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মোল্লা মজিবুল হক বলেন, পতিত আওয়ামী লীগ কর্মীরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে পুলিশের সহযোগিতায় বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন শুরু করেছে। এর পেছনে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা কলকাঠি নাড়ছেন বলেও অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতারা। এ থেকে রক্ষা পেতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। উপদেষ্টার লোকজন সংখ্যায় খুবই নগণ্য হলেও এখন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রধান ভরসা। তারা মুরাদনগরের আতঙ্ক ছড়াচ্ছে, বিএনপি নেতাকর্মীদেরকে ঘরে ঘুমাতে দেবে না। প্রশাসন বিএনপির কোনো কথাই শুনতেছে না। আমাদের বিরুদ্ধে মামলা হয় কি করে? যদি পিছনে গাইডলাইন না থাকে, এই গাইডলাইন হলো আসিফ মাহমুদ সাহেব, ওনার নেতৃত্বে মামলাগুলো হচ্ছে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিতে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সিইসি এম নাসির উদ্দিন। এক্ষেত্রে একটি কার্যকর উপায় খোঁজা হচ্ছে। সকালে কমিশন ভবনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সিইসি বলেন, অনেক পর্যালোচনার পর 3টি উপায় নিয়ে কাজ চলছে। বিদ্যমান পোস্টাল ভোটিং এর পাশাপাশি অনলাইন ও প্রক্সি ভোটিং এর বিষয়ে বিবেচনা করা হচ্ছে। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতি গ্রহণ করা হোক না কেন, প্রথমে পাইলটিং এরপর বড় পরিসরে প্রয়োগ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। In the country itself, within the country itself, we are finding it difficult to attract the voters because we have lost confidence in the voting system. So it will be all the more difficult for us to actually to take on board the expatriate voters. We are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. We want to finalize a definite option for expatriate voting, and I hope this workshop, this technical workshop, will be able to really find out a appropriate solution for us. টেকনাফে সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে 5টি মাছ ধরার ট্রলার সহ 11 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার ভোরে বাংলাদেশের জলসীমা থেকে তাদের ধরে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান জানান, 5টি ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, তবে তাদের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। যাত্রা শুরুর 6 বছরের মধ্যেই বাজারে প্রতিষ্ঠা পেয়েছে মোবাইল আর্থিক সেবাদান প্রতিষ্ঠান নগদ। তার ধারাবাহিকতায় গত মাসে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের অঙ্ক পার করল প্রতিষ্ঠানটি। এদিন নগদের গ্রাহকেরা 1,500 কোটি টাকার বেশি লেনদেন করেন। রেকর্ড গড়া এই লেনদেনের অধিকাংশই ছিল ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট এবং মোবাইল রিচার্জ। মার্চ মাস জুড়ে নগদ পেমেন্টে চলা উৎসবের খুশি নগদে বেশি ক্যাম্পেইনে প্রতি ঘন্টায় উপহার জেতার সুযোগ দিয়েছিল নগদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় 2 সাংবাদিক সহ আরও 60 ফিলিস্তিনি নিহত হয়েছে। 1.5 বছরের বেশি সময় ধরে চলা এ তাণ্ডবে 50,700 ছাড়িয়েছে প্রাণহানি। এছাড়া পশ্চিম তীরের রামাল্লা ও হেব্রন শহরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে তেল আবিব। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি, আরাকানসাস, ইলিনয় ও ওয়াইওতে 22 জনের মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
গাজায় এখনও মৃত্যুর মিছিল, সেখানে বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ রাফা, দেইর আল বালা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে একাধিক বিমান হামলা চালিয়ে 2 সাংবাদিক সহ আরও 60 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। আহত হয়েছেন আরও শতাধিক। 1.5 বছর ধরে চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা অর্ধলক্ষাধিক। গত 18 মার্চ দ্বিতীয় অধ্যায় উপত্যকাটিতে হামলা শুরুর পর 4 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হামলার পাশাপাশি গাজাতে সর্বাত্মক অবরোধ জারি রেখেছে তেল আবিব। এতে উপত্যকাটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ বিষয়ে বিশ্বজুড়ে ক্ষোভের সঞ্চার হলেও ইসরায়েল বলছে গাজায় গমের একটা দানাও প্রবেশ করতে দেয়া হবে না। এদিকে পশ্চিম তীরের রামাল্লা ও হেব্রন শহরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে গ্রেপ্তার এবং উচ্ছেদ করা হচ্ছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি, আরকানসাস, ইলিনয় ও ওহাইওতে 22 জনের মৃত্যু হয়েছে। তলিয়ে গেছে বহু বাড়িঘর, রাস্তাঘাট। এছাড়া 500-এরও বেশি সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে কেন্টাকিতে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইলিনয় রাজ্য। অন্যদিকে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি উন্নীত হয়েছে 3600-তে। এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শোনাগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 29 এপ্রিল শুরু এবারের হজ ফ্লাইট। 9 এজেন্সির অবহেলায় অনিশ্চিত 10,500 মুসল্লির হজ যাত্রা, ব্যবস্থার হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার। ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে আশা বিডার। নারায়ণগঞ্জ ইপিজেডে বিনিয়োগে সুইডিশ কোম্পানির সমঝোতা সই। হাসিনাকে ফেরানোর বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়নি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক আদালতে জুলাই গণহত্যার বিচারের পক্ষে নয় প্রসিকিউশন। এবং পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।